এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দোয়ায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও ব্লগ নিয়ে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবার। তো শুক্রবার আমি আসলে এত বেলা করে ঘুমাই না। অনেকেই আছে যে শুক্রবার ভেবে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু আমি চেষ্টা করি আসলে শুক্রবার দিনটা একটু তাড়াতাড়ি উঠে যাই। এমনিতেই আমার সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, ওইটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবার হলেও আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, এটা অভ্যাস যেহেতু, সেজন্য। গত কালকে ছাদ থেকে যে পোশাকগুলো নিয়ে এসেছিলাম, সেগুলাকে এই প্যাকেটে আমি প্যাকেটিং করে রেখে দিয়েছি। যেহেতু সময় স্বল্পতার কারণে আমার আর বাসা পসিবল হয় নাই। তো আজকে এগুলাকে কাটবো, যেহেতু অনেকটাই সময় লাগবে। তো সেই চিন্তা করে মূলত সকাল সকাল উঠে গিয়েছিলাম, যে কাজ অনেক আছে, দেরি করে উঠলে চলবে না। আর যেহেতু শুক্রবারে একটু গ্যাসের পরিমাণ একটু কম থাকে, কারণ শুক্রবারে আসলে সবাই বাসায় থাকে, বন্ধের দিন। তো সেই ক্ষেত্রে সবারই রান্না বাড়ার ধুম লেগে যায়। ওই সময়টায় সবাই একটু বেশি বেশি করে রান্না করে শুক্রবারে। তো সবাই যেহেতু বেশি বেশি করে রান্না করে আর সবাই বাসায় থাকে, তো সেই জন্য গ্যাসের স্বল্পতা থাকে শুক্রবারে। তো সেই জন্য সে চিন্তা করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু সকালে নাস্তা খাওয়ানোর পর আর শুইনি। ভাবলাম যে কাজ যেহেতু আছে, কাজটা কমপ্লিট করি। তা যেহেতু একটু কলিজা রান্না করব, সেই জন্য কলিজা ভিজিয়ে রেখেছি। আর মাছের মাথাগুলো দেখিয়েছিলাম, পাঙ্গাস মাছের মাথা। তো পাঙ্গাস মাছের মাথাগুলো ভিজিয়ে রেখেছিলাম, খুলে গেছে। আর কলিজাটাও খুলে যাচ্ছে। তো এই ফাঁকে আমাকে একটু আদা রসুন পেস্ট করতে হবে। আদা রসুন নাই, তো সেই জন্য আমাকে একটু আদা রসুন বাটতে হবে যেহেতু। তো সেই ক্ষেত্রে কি বলে, রসুন আদা এগুলাকে বেছে নিচ্ছিলাম। তো বেছে নেওয়ার পর চেষ্টা করবো আর কি কলিজা ভুনাটা বসিয়ে তারপরে গিয়ে পোশাকটা রান্না করার। কারণ চুলা কিন্তু অলরেডি ভরপুর, চুলা কিন্তু একদম খালি নেই। এক পাশে আপনার ভাত বসিয়েছি। আমার একটা চুলাতে একটু প্রবলেম, কারণ একটা চুলাতে একদমই গ্যাস হয় না, আর একটা চুলাতে মোটামুটি গ্যাস দেখা যায়। তো এই যে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, এখন আমি ডাল ভিজে ধুয়ে দিচ্ছিলাম। যেহেতু আমার ভাত হয়ে গেছে, তো সেই জন্য ডালটা বসিয়ে দিই। কারণ হচ্ছে যে এগুলা বললেই আসলে রান্না বসানো যায় না। কলিজার টুকরাগুলা বড় বড় হয়ে আছে, কারণ এটা হচ্ছে আমাদের কুরবানির গরুর কলিজা। তো সেই জন্য যেভাবে দিয়েছিল ঠিক সেভাবে আমি রেখে দিয়েছিলাম, কাটাকাটি করি নাই বা টুকরা কোনো কিছুই করি নাই। তো সেই জন্য এগুলোকে আমার টুকরা করতে হবে, একটু সময় লাগবে। তো চিন্তা করলাম চুলাটা খালি রেখে লাভ নাই, চুলাটাতে কিছু বসিয়ে দিই। তো সেই জন্য আমি ডালটা বসিয়ে দিচ্ছিলাম চুলার মধ্যে। আর অন্যদিকে আমি যে চুলা ফাঁকা আছে, ওইটা আসলে গ্যাসই থাকে না ওটার মধ্যে। তো কলিজাগুলাকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম, কারণ কাজ প্রচুর পরিমাণে জমে গেছে। আমি কলিজা যখন রেখেছিলাম তখন এভাবে বড় বড় আস্ত করে রেখে দিয়েছিলাম, তখন কুরবানির মাংসের সাথে। তো তখন আর ছোট ছোট করে রাখি নাই, সাইজ করি নাই, কারণ কুরবানির দিন তো অনেক কাজের ঝামেলা থাকে। তো সেদিন আসলে যতটুকু পারা যায় সব কাজেরই সংক্ষিপ্ত করার, পরবর্তীতে বের করে ছোটখাটো করে করে রাখা যাবে। তো সেই চিন্তা করে আর কেটে রাখি নাই, এভাবে বড় বড় করে রেখে দিয়েছিলাম। তো গাইস, যাই হোক, এখন তাড়াতাড়ি করে কলিজাগুলো কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে একটু ভাপ বসাবো। আজকে ভাপ দিয়ে তারপর রান্না করার প্ল্যানে আছে। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমার চুলা যেহেতু একটাতে একটু প্রবলেম আছে, তো সেটাতে গ্যাসের পরিমাণ খুবই কম। তো ওইটাতেই আমি মূলত এটা বসিয়ে রাখবো, আর পাশের চুলাটাতে অলরেডি আমি ডাল বসিয়ে দিয়েছি। তো এভাবেই আমার রান্নাটা কমপ্লিট করার প্ল্যান আছে আমার। ডাল এবং কলিজা ভুনা ভাপ হতে হতে আমি এই ফাঁকে পোশাকগুলোকেও বেছে নেব। আসলে পোশাক, শাকসবজি সবকিছুই কিন্তু খেতে দারুণ লাগে, মজা লাগে, কিন্তু এগুলো কাটাকাটি করতে একটু সমস্যা হয়। এই যে রাত্রেবেলা একটু পায়েস করেছিলাম, পোলাও চালের দুধ দিয়ে পায়েস। তো এটা একটু রয়ে গিয়েছিল, সকালবেলা ছেলেরা রুটি পরোটা দিয়ে খেয়েছে, আর একটু একটু আছে। তো ভাবলাম যে এটার মধ্যেই আমি কলিজাটা ধুয়ে ভাপ দিব। তো সেই জন্য চামচে যতটুকু ছিল সেগুলো আমি খেলাম। খাওয়ার পর ভালো করে এটাকে ধুয়ে নিলাম পাত্রটাকে। এখন পাত্রটার মধ্যে ধুয়ে ধুয়ে কলিজাগুলো রাখছিলাম।
যখন আমি কোনো কিছু ওয়াশ করি, সেটা শাকসবজি হোক, তরকারি হোক বা মিট হোক, তো আমি ৪-৫টা ধোয়া দিয়ে থাকি। এটা আমার আসলে অভ্যাস। আমার যতক্ষণ পর্যন্ত এই ৪-৫টা ধোয়া দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই বসাতে পারি না বা রান্না করতে পারি না। তো যাই হোক, আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী এরকম করে। মনের ভিতর যতক্ষণ পর্যন্ত মনে হয় যে পরিষ্কার হয়নি, পরিষ্কার হয়নি এরকম একটা ভাব থাকে, ততক্ষণ পর্যন্ত ধুতেই থাকে। এটাই আমার ধারণা। তো গাইস, এই যে এখন শেষ ধোয়া দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে বসিয়ে দেব চুলায়। যেহেতু ভাপ দিয়ে রান্না করব, তো সেই জন্য দিয়ে দিচ্ছিলাম সামান্য পরিমাণে একটু লবণ। কলিজার ভিতরে লবণটা ঢোকে। তার সাথে দিয়ে দিচ্ছিলাম হলুদের পাউডার, যেন কলিজার রংটা সুন্দর আসে সেই চিন্তা করে। আপনারা ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি যারা আসলে কলিজার যে পানিটা থাকে সেটা ব্যবহার মানে খাওয়ার ক্ষেত্রে ব্যবহার না করেন, তো সেই ক্ষেত্রে লবণ এবং হলুদ এটা অ্যাভয়েড করতে পারেন। এটা আপনাদের একদমই ব্যক্তিগত ব্যাপার। আমি যেহেতু কলিজা ভাপ দেওয়ার পর কলিজার যে পানিটা থাকে সেটা আমি ফেলে দিই না, সেটা আমি তরকারিতে ব্যবহার করি। তো আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীকে এভাবে ব্যবহার করা উচিত, কারণ এটা সেদ্ধ করার সাথে কিন্তু এটার মধ্যে যা কিছু থাকে সব বের হয়ে যায় পানির মধ্যে। তো পানিটা আমি রেখে দিই, সেটা ঝোল হিসাবে ব্যবহার করি। তো গাইস, এই যে বসে গেছি শাক কাটার জন্য। তো যত পারি তাড়াতাড়ি শাকটা কেটে নেব, তারপর তাড়াতাড়ি করে রান্নাটা এক এক করে বসিয়ে দেব। অলরেডি এক এক করে রান্না আমার হচ্ছে, হয়তো তাড়াতাড়ি হচ্ছে না, ধীর স্থিতিতে হচ্ছে। তো এইভাবেই আমি আসলে নিত্যদিনের কাজটা করে থাকি। কাটতে তো আসলে সময় লাগে। আর এই যে কয়েকটা টুকরা করে রেখেছি, এগুলা পরবর্তীতে ছাদে লাগালে আবার হবে। তো নিচের যে পাটটা থাকে একটু শক্ত পাট, তো সেই শক্ত অংশটা একটু রেখে দিই। আর রেখে দেওয়ার পর সেটা আবার ছাদে লাগানোর পর আবার হয়ে যায়। তো এইভাবে আসলে আমরা ছাদে গাছ লাগাই। বাজার থেকে এনে যে বারবার গাছ লাগাতে হয় তা না, এভাবে লাগালেও হয়। তো গাইস, এই যে আমার বেসিংয়ে যেহেতু আটকানোর কোনো কিছু নাই, তো সেই জন্য আমি গ্লাসের যে ঢাকনাটা থাকে বাজারে পাওয়া যায় আলগা, ওইটা দিয়ে আমি ঢেকেছি। তারপর আমি শাকগুলাকে ধুয়ে নিচ্ছি,
কারণ এভাবে আটকালে পরে আমার হাউসটা ভরে যায়। তো এভাবে আমি শাক ধুতে পছন্দ করি। বালতিতে বা বলে এভাবে ধোয়ার পর আমার আসলে পছন্দ হয় না। মনে হয় যে শাকের মধ্যে কিছু রয়ে গেছে বা এরকমটা ফিল করি। তো সেজন্য আমি এই পদ্ধতিটা অনুসরণ করি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আর আমি আসলে যে কাজটা আনকমন লাগে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি যেন আপনাদের উপকার হয়। আসলে এগুলা ঢাকার জন্য বাজারে অনেক কিছুই আছে। ইনশাল্লাহ আমি আনবো। পরবর্তীতে আমি দারাজে দেখেছি যে বেসিংয়ের এই কাভারটা মুখটা ঢাকার জন্য ঢাকনা আছে। তো সেটা আমি ইনশাল্লাহ আনবো নেক্সটে। তো এখন আমি এটা দিয়েই চালাই, কারণ আমার জন্য সমস্যা হয় না। তো গাইস, এই যে ডালটা আমার হয়ে গেছে প্রায়, আর কলিজা বসিয়েছি অনেকক্ষণ হয়েছে কিন্তু কলিজার কোনো খবর নাই। তো ডালটা আমি এখন নামিয়ে নেব একটু পরে। ওখানে কলিজাটা হইতে থাকুক আর আমি এদিক দিয়ে পোশাকটা বসিয়ে দিই। কারণ হচ্ছে যে কলিজার আশা করলে আবার পোশাকের তরকারিটা বসাতেও দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি কলিজাটা পরে বসাবো, আগে পোশাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমার অলরেডি কলিজা ভাপও দেওয়া হয়ে গেছে। এখন আমি এই চুলাটার পাশে ডাল বাগারটা দিয়ে নিব। যেদিনই আমি ডাল রান্না করি ওই দিনই আমার আসলে ডাল পড়ে যায়। ডাল পড়ে গিয়ে চুলাতে একটু দাগ পড়ে যায়। তো এটা আসলে যতই চেষ্টা করি না কেন যে ডালটা পড়ার আগে খেয়াল রাখবো, কিন্তু যখন একটু দূরে চলে যাই ওই যে ডাল এবং দুধ সেটা পড়ে যায়। এইটা হয় আমার এই প্রবলেম। তো গাইস, এই যে পোশাকের তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এর সম্পূর্ণ রেসিপিটা দিয়েছি আমার আরেকটা চ্যানেলে। সেই চ্যানেলের নাম হচ্ছে মিসেস সরকার ফ্যামিলি ইউটিউব চ্যানেল। তো আপনারা অবশ্যই সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা গিয়ে ঘুরে আসবেন, দেখে আসবেন। যদি সেই ভিডিও দেখেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিও দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, যেহেতু আসলে চুলার আশেপাশে তেমন কোনো প্লেস নাই, জায়গা নাই রাখার জন্য, তো ডালের পাতিলটাই আমি এখানে রাখলাম, কারণ বাগার দেওয়া আমার জন্য সুবিধা হবে সেই চিন্তা করে এখানে রেখেছি। তো বাগার দেওয়ার পর আমি যেহেতু কড়াইটা সরিয়ে ফেলবো আর ডালটাকে চুলায় বসিয়ে ফেলবো, তো সেই জন্য এখানে রেখে বাগার দিচ্ছিলাম। তো গাইস, অলরেডি আমার মোটামুটি দুপুরের কাজকর্ম শেষের দিকে। তো গাইস, যতই লেট হোক বা কাজের ঘাটতি হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমি চেষ্টা করি আমার কাজটা যেন পারফেক্ট হয়, সুন্দর হয়। সেটা আমি সবসময় চেষ্টা করি। কাজের সময় কোনো সময়ই আমি তাড়াহুড়া করি না। কাজ যখন করতে হবে তো সেটা পারফেক্টভাবে করাটাই ভালো আমার মনে হয়। কারণ যতই তাড়াহুড়ো করবেন ততই কিন্তু কাজের প্রবলেমটা বেড়ে যাবে। আর যত স্থির গতিতে কাজটা করবেন তো তখন সব কিছুই নিজের মোতাবেক মন মতো করে সব কিছুই হবে। তো হ্যাঁ, ব্যালেন্স রেখে করলে ভালো হয়। তাড়াহুড়ো করলেই যে সবটাই খারাপ হয়েছে তা না, তবে এটার মধ্যে একটা কন্ট্রোল কাজ করতে হবে। তো অবশ্যই সেই কন্ট্রোলটা যেন আপনার থাকে, সেই চিন্তা করেই কাজটা করবেন। তো গাইস, পোশাকের তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে। একটু পরে আমি এটাকে নামিয়ে নেব। দেখে বলবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কলিজা সিদ্ধ হয়ে গেছে। এখন কলিজার থেকে পানিটাকে ছেঁকে রেখে দিচ্ছি, মানে হাত দিয়েই ছাঁকছি, কোনো ছাঁকনি ব্যবহার করছি না। সাবধানতার সাথেই ঢালছিলাম যেন সাথে কলিজা পড়ে না যায়। তো পড়ে গেলেও কোনো সমস্যা নাই, পরবর্তীতে উঠিয়ে নেওয়া যাবে। তবে মোট কথা হচ্ছে যে আমি এখানে কোনো ছাঁকনি ব্যবহার করছি না, হাতেই আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। তো গাইস, অলরেডি আমার ভালোভাবে ছাঁকা হয়ে যাচ্ছে। কলিজার মশলা আমার প্রায় দেওয়া হয়ে গেছে। সর্বশেষ পর্যায়ে যেগুলো দিচ্ছি আমি সেটা হচ্ছে পাঁচফোড়ন, রাঁধুনির মশলা এবং জিরার পাউডার। এই তিনটা উপকরণ বাকি ছিল। তো এই তিনটা উপকরণ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তারপর আমি যে ভাপ দেওয়া কলিজা রেখেছি সেই কলিজাগুলোকে দিয়ে দিব। তো আমার মতন করে কে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন, কারণ আমাদের গ্রামের বাড়িতে এভাবেই কলিজা ভুনা করে থাকে। এখন ঢাকা শহরে তো অনেকে একসাথে বসিয়ে তারপরে রান্না করা হয়। তো
তো আসলে অনেকভাবেই রান্না করতে পারি কলিজা। তো আমার মনে হয় যে এভাবে রান্না করলে কলিজা ভুনাটা বেশি স্বাদ হয়। তো চেষ্টা করি দেরি হোক, সময় লাগুক, তারপরও একটু তৃপ্তি করে যেন খাওয়া যায় বা মজা হয়, সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলাকে এখানে দিয়ে দিব এক এক করে, আর সাথে একটু আলু দিব, যেহেতু আলু ছাড়া আমার আসলে হয় না। আমি চেষ্টা করি প্রত্যেকটা তরকারিতে আলু ব্যবহার করতে, কারণ আলুটা হচ্ছে আমাদের তিনজনের খুবই ফেভারেট। আমার 2 ছেলের এবং আমার হাজবেন্ড তেমন একটা খায় না। ফেভারিট আছে, কিন্তু তার শারীরিক অবস্থা চিন্তা করে সে খায় না। এখন ভালো করে কলিজাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর পরবর্তীতে দিয়ে দিব হচ্ছে আলু। আলু দেওয়ার আগে আমি ইচ্ছা মতো কলিজাগুলোকেও কষিয়ে নিচ্ছি, কারণ তরকারি তখনই স্বাদের হয়, মজার হয় যতক্ষণ পর্যন্ত আপনি কষাতে পারবেন ততক্ষণ। কারণ কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারিটা স্বাদ হবে কিনা। যদি হুটহাট করে মানে মশলার সাথে মিক্স করে সাথে সাথে পানি দিয়ে দেন, আর আপনার মশলাটা কষানো হলো না, বা আপনার যে সবজি দিয়ে রান্না করবেন বা মিট দিয়ে রান্না করবেন সেটা কষানো হলো না, তখন কিন্তু তরকারিটা একদমই স্বাদ হবে না। তো সেই ক্ষেত্রে কষানোর জিনিসটা মাথায় রাখতে হবে। কলিজার মধ্যে আমি যে পানিগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে কলিজা ভাপার যে পানিটা রয়ে গেছে, সেই ভাপার পানিটা। আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করি নাই, কল থেকে নিয়ে বা টিউব থেকে নিয়ে। তো আমি শুধু ভাপা পানিটাই একটু একটু করে ব্যবহার করছি। তো গাইস, এই যেহেতু আলু সিদ্ধ হতে হবে, তো সেই জন্য আলুটা দিয়ে দিচ্ছিলাম কলিজা ভুনার সাথে। কলিজা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু কষালে আলু এবং কলিজা ভরপুরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি যেহেতু একটু এটার মধ্যে সামান্য পরিমাণে ঝোল রাখবো, সেই কারণে আমি এটাতে একটু কষানোর পর চেষ্টা করব পানি দিয়ে দেওয়ার জন্য। আর সেই পানিটা হবে কলিজা ভুনা, মানে কলিজা সিদ্ধর পানি। আপনাদের দেখিয়ে আমি আসলে কলিজা সেদ্ধ পানিটা ব্যবহার করব, কারণ আমি এটা খুব উপকারী একটা জিনিস মনে করি, যে কোনো সিদ্ধ করা পানি ফেলে না দিয়ে সেই জিনিসের উপরে এটা অ্যাড করা বা ব্যবহার করা। তো গাইস, একটু কষানো হয়ে যাক, তারপর আবার ফিরে আসব। তো আমি আজকে আপ্রাণ চেষ্টা করেছি বন্ধুদের সবকিছু ভিডিও করে দেখানোর জন্য। আমার ডাল বাগার যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন একটু বয়েল হচ্ছে। আমি আমার যে ট্রাইপডটা কিনেছিলাম ছোট মিনি, যে ভিডিও করার জন্য, তো সেটা দিয়ে আজকে আমি ভিডিও করেছি। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন হচ্ছে ভিডিওটি। আর এই যে পুঁইশাকের তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এবং খুবই লবণীয় হয়েছে। আমি তো অলরেডি বাটিতে নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম নামানোর আগে। এখন আমার 2 ছেলেদেরকে খাবার দিব, তো সেই জন্য আমি বেড়ে নিয়েছি ভাত। তো 2 ছেলের প্লেটেই বেড়েছি, যেহেতু আমি এখন খাবো না। আমি একটু শাক খেয়েছি, তো ওদের জন্য দিয়ে দিচ্ছি শাকের তরকারি। যেহেতু নিজের গাছের সবজি বা শাক, সেক্ষেত্রে চেষ্টা করি ছেলেরা যেন একটু বেশি বেশি করে শাকসবজি খায়। কারণ আমার বড় ছেলে তেমন একটা শাকসবজি খেতে চায় না, আর ছোটটা মাশাআল্লাহ পছন্দ করে শাকসবজি, ওর কোনো আপত্তি নাই। কিন্তু বড়টার ক্ষেত্রে আপত্তি আছে, সেই জন্য দুজনকেই খুব বেশি বেশি করে দিচ্ছিলাম। কারণ যেহেতু বেশি করেই রান্না করেছি, মানে সম্পূর্ণ শাকগুলাই রান্না করে ফেলেছি, রাখিনি একটু। আর পাশের ঘরের ভাবিকে দিব একটুখানি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম ভাবিকে দেব। পুঁইশাক তো ছাদ থেকে এনে অনেকবারই রান্না করেছি, সেই ভাবিকে মাছের মাথা সহকারে আজকে শাকের তরকারি দিব। ইনশাল্লাহ খেয়ে তৃপ্তি পাবে এবং ভালো লাগবে তার। তো গাইস, বাচ্চাদের খাবার দিতে দিতে আলহামদুলিল্লাহ আমার কলিজা ভুনার তরকারিটাও হয়ে গেছে। তো এখন দেখি বলবেন যে কলিজা ভুনাটা কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ কলিজা ভুনাটাও সেরকম হয়েছে। তো এটাকে আমি ভুনা নামই দিব, কারণ যেহেতু বেশি পরিমাণে আমি পানি রাখি নাই, অল্প একটু ঝোল রেখেছি। আজকে আপনাদের আমার ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন একটি দিনে, নতুন একটি বারে, নতুন একটি সময়ে, নতুন একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের দিকে খেয়াল রাখবেন। এই বলে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।